বিপদসীমার নিচ দিয়ে, তবে পানি নামছে ধীর গতিতে। অনেক বাসাবাড়িতে এখনও রয়েছে জলাবদ্ধতা, যাতে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। বানভাসী মানুষের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি, এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। প্রথমেই সিলেটের রাফির কাছে যেতে চাই। রাফি, জানতে চাই যেসব বানভাসী মানুষ আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা ঘরে ফিরতে শুরু করেছেন কিনা, এবং ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন? বন্যা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার পাশে যে এলাকাটি, সেটা 22 টিলা, এবং 22 টিলার পিছনে আমার পিছনে যে এলাকাটি আছে সেটা শিমুলকান্দি এলাকা। এবং এখানের যে মানুষের অবস্থা, ঠিক গত 3 দিন আগে বা 4 দিন আগে আমরা যেটা দেখেছি যে প্রায় রাস্তার উপর পর্যন্ত পানি, এবং সড়ক কিন্তু একরকম যোগাযোগবিহীন হয়ে গিয়েছিল। এবং এখন পর্যন্ত যে অবস্থা দেখছি, সড়ক থেকে পানি নেমে গেছে ঠিকই, কিন্তু আসলে কাদামাটির জন্য অনেকেই কিন্তু যোগাযোগের যে ব্যবস্থা সেটা কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে। এবং একই সাথে সাথে কিন্তু আমি যদি বলি যে এই যে পাশে যে একটি গ্রাম দেখতে পাচ্ছেন, সেটা এখনো কিন্তু প্লাবিত রয়েছে। এবং এই পাশে অনেক খামারিরা আছেন বা মাছ চাষ করেন অনেকে, প্রায় 300 থেকে 400 পরিবাররা আছেন। আমরা একজনের সাথে এসে কথা বলেছি, তিনি বলছেন যে প্রায় লাখ দেড়েকের মতো তিনি ধার দেনা করে মাছ চাষ করা শুরু করেছিলেন। এবং সেই 22-এর বন্যার পরপর যে সম্প্রতি আকস্মিক যে 2বারের বন্যা আসছে, সেই বন্যায় কিন্তু উনার যে মাছ, ঘেরের মাছ বলা চলে, সেগুলো কিন্তু একরকম ভাসিয়ে নিয়ে চলেছে। এবং এখানে অনেকেই আছেন যারা মৌসুমি সবজি চাষ করেন বা আবাদ জমিতে সবজি চাষ করেন, তাদের সবজি ক্ষেত খামার কিন্তু একরকম ভাসিয়ে নিয়ে গিয়েছে। এবং এখানকার যে পরিস্থিতি আমি যদি জানাই যে 55,000-এর মতো যারা আছেন, তারা মানুষ আছেন, তারা বন্যায় আক্রান্ত হয়েছেন। এবং একই সাথে সাথে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের সংখ্যা প্রায় 830 থেকে 900। তবে ধীরে ধীরে এখন পানি নামা শুরু করেছে। এবং একই সাথে সাথে যে বাসা বাড়িগুলো রয়েছে, টিলার আশেপাশে যে বাসা বাড়িগুলো রয়েছে, সেগুলো বেশ ঝুঁকিতেই ছিল বলা চলে 15 তারিখ থেকে যে বন্যা সৃষ্টি হয়েছিল। এবং একই সাথে সাথে যারা ঝুঁকিতে আছেন তারা মোটামুটি ঝুঁকিমুক্ত হয়েছেন। এবং এই যে ক্ষতি হয়েছে বা ক্ষতি পুষিয়ে ওঠার জন্য অনেকেই জীবিকা নির্বাহের জন্য অনেকে বের হয়েছেন বাসাবাড়ি থেকে। অনেকে আবার সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য চিন্তা করছেন বা আশা করছেন যে আবারও ধার দেনা করে তারা মাছ চাষের জন্য বা খামার চাষের জন্য তারা একরকম প্রস্তুত হচ্ছেন। এবং অনেকেই আছেন যে এখানে প্রায় অনেক বড় বড় ফিশারি আছে, 13 থেকে 14টি ফিশারি আছে, সেগুলো বেশ বড় বড় ফিশারি। এবং অনেকে যারা ফিশারির মহাজনরা আছেন বা মালিকরা আছেন, তাদের কিন্তু প্রায় 75 থেকে 80 লক্ষ টাকার মতো কিন্তু ক্ষতি হয়ে গিয়েছে। কারণ 22-এর বন্যা যেভাবে আকস্মিক যে পানি এসেছিল, সেটা আবার নেমেই গিয়েছে। তারা বলছিলেন যে 22-এ যেভাবে ক্ষতিটা হয়েছে, এখানে আরো বেশি ক্ষতি হয়েছে। এই যে পরপর সম্প্রতি যে 2বার বন্যা হয়েছে, সেই বন্যায় কিন্তু একরকম বলা চলে যে 2বারে যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু বেশি ক্ষতি হয়েছে বলছেন তাদের। এবং একই সাথে সাথে আমি যদি জানাই যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, সেখানেও কিন্তু হাওর অধ্যুষিত এলাকা রয়েছে। এবং একই সাথে সাথে হাওর সংলগ্ন এলাকা রয়েছে, গোয়াইনঘাট ধরা যায়, কোম্পানিগঞ্জ ধরা যায়, এবং আরও রয়েছে বিশ্বনাথ রয়েছে, এবং অন্যান্য যে বালাগঞ্জ থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর থেকে শুরু করে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একরকম প্লাবিত হয়ে গেছে। তবে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। খামারেও কিছুটা অনেকেই পুষিয়ে ওঠার চেষ্টা করছেন ক্ষতি। এবং একই সাথে সাথে আমি যদি আরও জানাই যে এইখানে পর্যটন এলাকার সাথে সাথে কিন্তু অনেকেই চিন্তাভাবনা করছেন যে তারা আবার পর্যটন এলাকার ক্ষতি পুষিয়ে ওঠার চিন্তাভাবনা করছেন। এবং একই সাথে সাথে যেহেতু এটা 22 টিলাও একটা পর্যটনের এরিয়া, এবং একই সাথে সাথে অন্যান্য যে পর্যটন এরিয়া আছেন তারাও কিন্তু ক্ষতি পুষিয়ে ওঠার চিন্তা ভাবনা করছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। বন্যা, এবার কাজল সরকারের কাছে জানতে চাই, কাজল, বন্যা কবলিত মানুষের মাঝে কোনো ধরনের সংকট তৈরি হয়েছে কিনা? বন্যা আসলে সংকটের প্রশ্নটি আপনি করেছেন। সংকট তো আসলে সব দিকেই। বন্যা কবলিত যেসব মানুষ আছেন তারা যেমন আসলে চরম সংকটে রয়েছেন পানির কারণে, তেমনি কিন্তু খাবার যে সংকট সেটি কিন্তু তীব্রভাবে ভোগাচ্ছে তাদেরকে। আমি যদি আসলে শুরুতে পানির বিষয়টা একটু বলতে চাই, অর্থাৎ উজান থেকে নেমে যে পানি নেমে আসার যে বিষয়টি সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। কারণ কুশিয়ারা নদীর যে নবীগঞ্জের ইনাদগঞ্জ দিঘলবাগ এলাকা দিয়ে পানিটি প্রবেশ করেছিল, সেটি কিন্তু নদীর বাঁধ উপচে প্রবেশ করেছিল। এখন বর্তমানে সেই নদীতে ওই অংশটিতে 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ লোকালয়ে পানি প্রবেশের যে বিষয়টি সেটি গতকাল সকাল থেকেই বন্ধ রয়েছে। এবং দুপুরের পর থেকে ধীরে ধীরে আসলে লোকালয়ে যে পানি প্রবেশ করেছিল সেই পানি কমতে শুরু করেছে। তবে একটি বিষয় বলতে হয় যে এই যে এলাকাটিতে আসলে বন্যা হয়েছে সেই এলাকাটির যে
খাল কিংবা নালাগুলো ছিল যেগুলোর মাধ্যমে আসলে পানি হাওরে চলে যাওয়ার কথা, সেগুলো ভরাট, দখল, দূষণ এই বিভিন্ন কারণে আসলে পানি নিষ্কাশনের যে বিষয়টি সেটি খুবই ধীর গতিতে হচ্ছে, যে কারণে বন্যা কবলিত যে মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু দীর্ঘ সময় এই পানি ভোগাবে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইনাদগঞ্জ থেকে সৈয়দপুর মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়কে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাতে শুধু এই রাস্তা নয়, এই রাস্তা সহ আসলে এই উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক যেগুলোতে এখনো আঁঠু পানি পানির উপরে রয়ে গেছে। একই সাথে যে বাড়ি ঘরে পানি প্রবেশ করেছিল সেখানে আমরা দেখেছি যে গত 12 থেকে 14 ঘন্টায় পানি কমেছে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো, অর্থাৎ আহ বলা হচ্ছে যে পানির যে ধীর গতি এতে আসলে খুব ভোগান্তিতে পড়তে হবে এই এলাকার যে বন্যা কবলিত মানুষ। এখন পর্যন্ত আসলে কেউই বাড়ির যাওয়ার কোনো বিষয়টি চিন্তা করেননি, যারা এখনো আহ আশ্রয় কেন্দ্রে আছেন তারা যেটি বলছেন, একটু আগে আমি কথা বলছিলাম যে 22-এ যখন বন্যা হয়েছিল তখন কিন্তু সব জায়গার পানি নেমে যাওয়ার পরও এই এলাকাটির পানি কিন্তু দীর্ঘ সময় জলাবদ্ধতা অবস্থায় ছিল, যে কারণে এবারও কিন্তু একই অবস্থা হওয়ার যে শঙ্কা সেটি তারা করছেন। একই সাথে আসলে তাদের যে ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র কিংবা গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট হয়ে গিয়েছিল, তাদের যে ক্ষতি সেটি একেবারে অপূরণীয়, যে কারণে তারা বলছে যে সরকারি সহযোগিতাটা তাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অনুপাতে আসলে তারা সহযোগিতা পাচ্ছেন না। এখন পর্যন্ত সামান্য কিছু চাল পেয়েছেন, এর বাহিরে যে আসলে খাবারের জন্য বিভিন্ন উপকরণ দেওয়ার কথা সেটি কিন্তু এখনো তাদেরকে নিশ্চিত করা হচ্ছে না, এবং তারা বলছেন যে তাদের ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা যখন আসলে বাড়িতে যাবেন তখন ঘর মেরামত কিংবা আসবাবপত্র, জিনিসপত্র যে কেনার বিষয়টি সেটি আসলে এই নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। সেই কারণে সরকারি যে সহযোগিতা সেটি তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় যেটি বলতে হয় যে ইনাদগঞ্জ এলাকা এবং দিগলবাগ যে দুটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এলাকা দুটি কিন্তু প্রবাসী অধ্যুষিত। এখানকার যে অনেক প্রবাসী ইউরোপ এবং আমেরিকার মতো বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছেন। 22-এর বন্যাতে তাদের যে তৎপরতা প্রবাসীদের, তারা কিন্তু ব্যাপকভাবে আসলে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা এবছর এটি দেখছি না। বন্যা কবলিত মানুষজন যেটি বলছেন যে সরকারি সহযোগিতা যেমন প্রয়োজন রয়েছে, একইভাবে প্রবাসে যারা রয়েছেন তাদের সহযোগিতাটা 22-এর মতো আসলে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বন্যা